Hello everyone, welcome back to my channel, The Legal Age Academy. This is Tanmay Barman and today I am going to explain Constituent Assembly, যেটা হচ্ছে ভারতের গণপরিষদ। কিন্তু তার আগে তোমাদের সবাইকে লিগ্যাল এজ একাডেমির চ্যানেলের পক্ষ থেকে মেরি ক্রিসমাস। সবাই ভালো মতো আজকের দিনটা এনজয় করো। তবে যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্সের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো, পলিটিক্যাল সায়েন্স মেজর এবং মাইনর উভয়েরই গণপরিষদ আছে। তো এখানে গণপরিষদ, যেটাকে আমরা ইংরাজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে পারি, তো এর কনসেপ্টটা আজকে বুঝবো যে গণপরিষদ কী, গণপরিষদ এর কার্যাবলীগুলো পড়বো, এর উদ্দেশ্য কী কী অবজেক্টিভ ছিল, এই সমস্ত আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো সেটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তবে এই গণপরিষদ পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে গণপরিষদ কী। তো আমাদের প্রশ্ন আসতেই হবে যে গণপরিষদ কী অথবা কাকে বলে। এরপরে আমরা যেগুলো জানবো যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এই প্রশ্নগুলো, এরকম প্রচুর প্রশ্ন আমরা পেয়ে থাকব। তো সবার প্রথমেই গণপরিষদের ভূমিকা, মানে এমন একটা সংস্থা যেই সংস্থার দেশের জনগণের জন্য স্বাধীন জীবনের একটা সংবিধান রচনা করে। মানে আমাদের যে ভারতবর্ষের যে জনগণ আছে তার জন্য, যে আমাদের দেশের জনগণের দ্বারা, মানে একটা সংস্থার দ্বারা সেটা রচিত ও গৃহীত হয়। তো এখানে স্ক্রিনে দেখতে পারবে জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সংবিধান কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। তো গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে বলা হয়েছে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, তো এখানে বলতে পারবেন যে রাজেন্দ্র প্রসাদ। তো এরপর আমরা দেখতে পারবো যে গণপরিষদের গঠন, গণপরিষদটা কেমন করে গঠন হয়েছিল। তো এর গঠন কি ছিল, মানে কম্পোজিশন। 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে 4টি মূলনীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয় এবং সেই নীতিগুলি হলো, নিচে দেওয়া আছে নীতিগুলো, একটু ভালো মতো লক্ষ্য করবে সবাই। 1 নাম্বার, ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে গণপরিষদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা। মানে ব্রিটিশ শাসিত যে প্রদেশ ছিল ও দেশীয় রাজ্যগুলি যে ছিল তাদের জনসংখ্যার একটা অনুপাত হবে, সেই অনুপাতে গণপরিষদের প্রতিনিধিত্বের একটা ব্যবস্থা করতে হবে। তারপর গণপরিষদের সমস্ত আসন সাধারণত মুসলমান ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা, মানে সেটাকে একটু অনুপাতে বিভিন্ন সম্প্রদায়ের উপর সেটাকে দিয়ে দেওয়া। তারপরে 3 নম্বর দেখতে পারবো, প্রাদেশিক আইনসভাগুলিতে প্রত্যেক সম্প্রদায়ের সদস্যের একক হস্তান্তর ও সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা। মানে যেই সময় প্রাদেশিক আইনসভাগুলির মধ্যে প্রত্যেকটা সম্প্রদায়ের একক হস্তান্তরে সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা। এরপর 4 নম্বরে দেশীয় রাজ্যগুলি লোকসংখ্যার অনুপাত অনুযায়ী গণপরিষদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা। মানে লোকসংখ্যার অনুপাত অনুযায়ী আমাদের গণপরিষদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়েছিল। তো মুসলিম লীগের পাকিস্তানপন্থী সদস্যরা প্রত্যেকে প্রত্যাহার করার পর বাকি সদস্যদের নিয়ে ভারতের গণপরিষদ গঠিত হয়। এতে এখানে দেখতে পারবে যে মুসলিম লীগের কিছু সদস্যরা, তারা পাকিস্তানপন্থী যারা ছিল তারা সদস্যরা পদত্যাগ করে দেয়। তো পদত্যাগ করে দেওয়ার পর ভারতের গণপরিষদ বাকি সদস্যদের নিয়ে গঠিত হয়। তবে পাকিস্তানের যোগদানে ইচ্ছুক যেই সমস্ত প্রতিনিধিরা এখানে ছিলেন না, ফলে এই সময় ভারতের গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 389টি এবং সদস্য সংখ্যা ছিল 229 জন। তো এর মধ্যে দেশীয় রাজাদের ধরা হয়নি। এখানে কংগ্রেসের 192টি, মুসলিম লীগের 29টি, অকালির 1টি ও অন্যান্যদের 7 জন সদস্য ছিলেন। সর্বমোট সদস্য সংখ্যা ছিল 308 জন। ভারতীয় গণপরিষদের
কংগ্রেসের দখলে ছিল 82%। তবে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর বা পাকিস্তান সৃষ্টি হওয়ায় পাকিস্তানের অন্তর্গত অঞ্চলের যে সমস্ত প্রতিনিধিরা ছিল তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। এছাড়াও কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ির যে কেন্দ্রে ছিলেন সেই কেন্দ্রটি পাকিস্তানে চলে যাওয়ায় তার সদস্যপদটা খারিজ হয়ে যায়। ফলে ভারতীয় গণপরিষদের সব দলের থেকে ছিল না। উদাহরণস্বরূপ হিন্দু মহাসভা, সোশ্যালিস্ট পার্টির কথা বলা যেতে পারে। এখন আমরা গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। গণপরিষদের উদ্দেশ্যটা কী ছিল, মানে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল যে একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা। এটাই গণপরিষদের মূল লক্ষ্য ছিল। যার ফলে মানে কিছু শুধুমাত্র যেখানে আইনের সমষ্টি নয়, গণপরিষদের লক্ষ্য ছিল সংবিধানের মধ্যে যেন ভবিষ্যতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিশা প্রতিফলিত হয় এবং যার দ্বারা স্বাধীন ভারত পরিচালিত হবে। তো পণ্ডিত নেহরুর অভিমত ছিল গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধানের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষের ক্ষুধার্ত ও বস্ত্রহীন মানুষদের জন্য অন্ন বস্ত্রের সংস্থান করা এবং যোগ্যতা অনুযায়ী প্রতিটি ভারতবাসীর আত্মবিকাশের জন্য সর্বাধিক সুযোগের ব্যবস্থা করা। সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন গণপরিষদের লক্ষ্য হবে দেশের সাধারণ নাগরিকদের দুঃখ দারিদ্র্যের পরিসমাপ্ত ঘটানো ও বৈষম্য ও শোষণের এই সমস্ত থেকে ভারতবর্ষকে মুক্তি দেওয়া। তবে এখানে উদারনীতিবাদের প্রাধান্যই বেশি লক্ষ্য করা যায়। তো দীর্ঘ গণ আন্দোলনের মাধ্যমে দিয়ে স্বাধীনতা লাভ করায় স্বাধীন ভারতের গণপরিষদ স্বাভাবিকভাবেই কিছুটা আবেগ দ্বারা পরিচালিত হয়। তাই গণপরিষদের সদস্যগণ সংবিধানের মধ্যে কিছু কিছু ভালো ও আদর্শ বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন। গণপরিষদ যেহেতু অভিজাত জমিদার ব্যবসায়ী প্রতিনিধি যথেষ্ট সংখ্যায় ছিল, তাই তাদের শ্রেণীস্বার্থ যাতে একেবারে নষ্ট না হয় তা দেখাও গণপরিষদের অন্যতম লক্ষ্য ছিল বলে সমালোচকেরা মনে করে থাকেন। তো এখানে 10টি কমিটির নাম বলা হয়েছে, যেগুলো আমাদের গণপরিষদের সকল কাজকর্মকে 10টি ভাগে ভাগ করে 10টি কমিটি গঠন করা হয় এবং এই কমিটিগুলিকে নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া হয় আলাদা আলাদা করে। তো এটা হচ্ছে আমাদের গণপরিষদের কার্যাবলী বলতে এখানে ফাংশনস বোঝানো হয়েছে, যে ফাংশনস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো একটি স্বাধীন দেশের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা খুব কঠিন ও জটিল কাজ ছিল। তো বিশেষ করে ভারতের মতো বহু ধর্ম, বহু ভাষা, জাতপাত ও শ্রেণীবিভক্ত সমাজের জন্য সংবিধান তৈরি করা তো আরও কঠিন কাজ ও জটিল কাজ ও সময়ব্যাপক ব্যাপার ছিল। তো তাই গণপরিষদ সকল কাজ সুষ্ঠু ও সম্পূর্ণভাবে যেন করতে পারে তার জন্য একটা কার্যাবলী ও দায়িত্বের বিকেন্দ্রীকরণ ঘটায়। তো সেখানে এই 10টি কমিটিকে আলাদা আলাদা কার্যাবলী দেওয়া হয়েছে। প্রথমে এই বিধি সংক্রান্ত কমিটি, তারপর কার্য পরিচালন কমিটি, তারপর রাজ্য কমিটি, 4 নম্বর হচ্ছে সংবিধানের খসড়া কমিটি, 5 নম্বর হচ্ছে উপদেষ্টা কমিটি, 6 নম্বর হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি, 7 নম্বর হচ্ছে সংখ্যালঘু সংক্রান্ত সাব কমিটি, 8 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, 9 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সংবিধান কমিটি ও 10 নম্বর হচ্ছে প্রাদেশিক সংবিধান কমিটি। তো উপরোক্ত যে 10টা কমিটি ছাড়াও একটি অস্থায়ী কমিটি গঠন করা যায়, যার নাম হলো সুপ্রিম কোর্ট বিষয়ক অস্থায়ী কমিটি। তো ভারতের সংবিধানের প্রণয়নে যে আমাদের যে রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে জানতে হবে। তো আমাদের যে রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কী ছিল, সেটা কয়েকটা অধিবেশনের উপর আমাদের ভিত্তি করে আলোচনা করা হয়েছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিছুই বুঝতে পারবে না। তো প্রথম অধিবেশন, মানে আমাদের গণপরিষদের যে প্রথম অধিবেশন বসেছিল, সেই প্রথম অধিবেশনটা বসে 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ভবনে। তো অবিভক্ত ভারতের সবার প্রথমে অবিভক্ত ভারত
এর গণপরিষদ 1946 খ্রিস্টাব্দে কাজ শুরু করে দিলেও কাজের তেমন কোনো অগ্রগতি ছিল না। তো তখন প্রবীণতম সদস্য যে ডক্টর সচিদানন্দ সিংহ প্রথম সভায় সভাপতিত্ব করেন। 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে গণপরিষদের স্থায়ী সভাপতি মানে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং 11ই ডিসেম্বর তিনি নির্বাচিত হন। তো 12ই ডিসেম্বর ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করে নেহরু সভায় একটা প্রস্তাবনা উত্থাপন করে। এছাড়া জনগণের স্বার্থ রক্ষায় সংখ্যালঘুদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়। সবকটির প্রস্তাব 1946 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর গৃহীত হয় এবং 23 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশনের পরিসমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় অধিবেশন সেটা হয় 1947 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। তো গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে গণপরিষদের সহসভাপতি পদে নির্বাচিত করা হয়। এছাড়াও এই অধিবেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সংখ্যালঘু স্বার্থ সম্পর্কিত উপদেষ্টা কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, উপজাতি ও অধ্যুষিত অঞ্চলের সংক্রান্ত কমিটি, কার্যনির্বাহক কমিটি ইত্যাদি। তো গণপরিষদের প্রথম অধিবেশনের মতো দ্বিতীয় অধিবেশনেও মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিকে কেন্দ্র করে বর্জন করে দেয়। এরপর তৃতীয় অধিবেশন গণপরিষদের যেটা অনুষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দের 22 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত। এই অধিবেশনটি পূর্বের যেই দুটি অধিবেশন ছিল তার থেকে বেশি তাৎপর্যপূর্ণ ছিল। তো এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজেন্দ্র প্রসাদের প্রস্তাব অনুসারে এবং সর্বসম্মতির ক্রমে ইংরেজি ও হিন্দি দুটি ভাষায় সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এই অধিবেশনের মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটির প্রদত্ত রিপোর্ট সম্পর্কে আলোচনা হয়। অপরদিকে সর্দার বল্লভভাই প্যাটেলের সহসভাপতিত্বে প্রাদেশিক শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি, পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে কেন্দ্রীয় শাসন সংক্রান্ত কমিটি সহ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। এরপরে চতুর্থ অধিবেশন। গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দের 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। এই অধিবেশনে প্রাদেশিক শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি ও কেন্দ্রীয় শাসনতন্ত্র সংক্রান্ত কমিটি, সংখ্যালঘু স্বার্থ সম্পর্কিত কমিটি সহ বিভিন্ন কমিটির রিপোর্ট পেশ ও সেই সম্পর্কিত আলোচনা করা হয়। এছাড়া জাতীয় পতাকার পরিকল্পনা সংক্রান্তও আলোচনা করা হয়। 22 জুলাই এই পরিকল্পনা গৃহীত হয় এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্থায়ী কমিটিও গঠন করা হয়। ইতিমধ্যেই লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় পদে যোগ দেওয়ার পর ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়। 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে গণপরিষদের একটি বিশেষ অধিবেশন বসে। তো আমরা চতুর্থ অধিবেশন সম্পর্ক পড়লাম। এখন যাব পঞ্চম অধিবেশন। পঞ্চম অধিবেশনে কোটি কোটি ভারতবাসীর বহু আকাঙ্ক্ষিত ঐতিহাসিক গণপরিষদের পঞ্চম অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট মধ্যরাতে। অধিবেশন চলে 29 আগস্ট পর্যন্ত। এটি হলো গণপরিষদের সবথেকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় অধিবেশন, যা 14 আগস্টের মধ্যরাতে বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিল। অবশ্য ভারতের স্বাধীনতা যখন হস্তান্তরিত হয়েছিল ঘড়ির কাঁটায় তখন প্রায় 12টা পার হয়ে গিয়েছিল। ইউরোপের সময় অনুসারে ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। অধিবেশনের শুরুতেই লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ঘোষণা করা হলো ও জওহরলাল নেহরু হলেন
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সর্বসম্মতভাবে প্রথম স্পিকার নির্বাচিত হলেন জি.ভি. মাভলঙ্কর। এরপর আমরা খসড়া কমিটিতে চলে যাব। তো খসড়া কমিটি 1947 সালের 4ই নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ আরম্ভ করে। পরিশেষে 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। প্রায় 2 বছর 11 মাস সময় লেগেছিল। 1950 সালের 26 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকারী হয়। তো এই ছিল আমাদের আজকের গণপরিষদের পুরো বিস্তারিত আলোচনা। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনো বিষয়ের ওপর। আর যদি কোনো প্রশ্ন একটু ভালো মতো বুঝতে চাও সেটাও আমাকে বলতে পারো কোন জায়গাটি বোঝোনি। আর আমি চেষ্টা করছি ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু। তো আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।